আসসালামু আলাইকুম স্টুডেন্টস লাস্ট চ্যাপ্টার এসএলসি চ্যানেলের প্রথম ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি তিনটি কারণে স্পেশাল এবং একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে এই ভিডিওটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। দ্বিতীয় কারণটি হচ্ছে এটি আমাদের চ্যানেলের ফার্স্ট পেইড ব্যাচ এগ্রিকালচার ইউনিভার্সিটি স্পেশাল মডেল টেস্ট ব্যাচের একটি প্রবলেম সলভিং ভিডিও। তৃতীয় কারণটি হচ্ছে এই ভিডিওতে এমন একটি টপিক নিয়ে আলোচনা করা হবে যে টপিক থেকে প্রতি বছর 90% কমন পড়ার সম্ভাবনা থাকে। সেটা এইচএসসি হোক, মেডিকেল টেস্ট হোক বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, যে কোনো টেস্টেই সেখান থেকে প্রশ্ন কমন পড়ার 90% সম্ভাবনা থাকে। এবছরও সেই টপিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশ্ন এসেছে। তাহলে চলো আর দেরি না করে আমরা সেই টপিকটা দেখি। আজকে আমরা বোটানির দশম অধ্যায় উদ্ভিদ প্রজননের একটা গুরুত্বপূর্ণ চার্ট, যেখান থেকে প্রতি বছরই 90% প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা থাকে। এই চার্টটার সাথে আমরা সবাই পরিচিত এবং এই চার্টটা থেকে কেমন প্রশ্ন কমন পড়ে যারা ইতিমধ্যে কোশ্চেন ব্যাংক সলভ করছি তারাও মূলত এটার সাথে অবগত আছে। যে আমি যে বললাম 90% কমন পড়ে, সেটার সাথে সবাই একমত হবে আশা করা যায়। এই চার্টটাতে অনেকের সমস্যা আছে, অনেকেই বুঝতে পারে না যে নিষেকের পর আসলে কোনটা কিসে পরিণত হয়। তো এটা নিয়ে আমি এগ্রিকালচার ইউনিভার্সিটির স্পেশাল মডেল টেস্ট ব্যাচটা আছে সেখানে পোস্ট করছিলাম নিষেকের পর ডিম্বক বা গর্ভাশয়ের যে পরিণতিটা সেটা নিয়ে কারোর সমস্যা আছে কিনা। সেখানে অনেকেই বলছে তাদের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আবার অনেকে বলছে সমস্যা আছে তারপরেও বোঝা যায়, আবার অনেকে বলছে আমি একবারও যত পড়তেছি তত বলতেছি কিন্তু তারপরেও এটা সঠিকভাবে উত্তর করতে পারি না। তো এই ভিডিওটা আজকে সবার জন্য, যারা পারে তারা এরপরে আরও বেশি পারবে, কখনো ভুল হবে না। অনেকে আছে কমন পড়লে খুশির টেলায় ভুল করে ফেলে, সেই ভুলটাও এই ভিডিওর পরে হবে না ইনশাল্লাহ। আর যারা একদমই পারে না, আজকের ভিডিওটার পরে আর কখনো এই টপিকে ভুল হবে না। এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নে 1 নাম্বার, যদি একটা প্রশ্ন আসে 1 নাম্বারই পাবে, দুইটা প্রশ্ন আসলে অবশ্যই 2 নাম্বার পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে নিষেকের পর ডিম্বকের পরিবর্তনটা জানার আগে ডিম্বকের গঠনটা আমরা জেনে নেব। ডিম্বকের গঠনে আমরা 7টি অংশ দেখতে পাই। কয়টি? 7টি অংশ দেখতে পাই। এখান থেকেও প্রশ্ন আসে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে। প্রশ্নগুলো থাকতে পারে ডিম্বকের গঠন বা ডিম্বকের অংশ কোনটা, নিচে 4টা অংশ দিয়ে দেবে, 4টা অংশ দিয়ে দেবে, একটা মাত্র অংশ ডিম্বকের, যদি সেটা তুমি না জানো তাহলে তুমি পারবে না, রাইট? তো এখানে 7টা অংশের নামও আমাদের মুখস্থ রাখা অনেক জরুরি। তো 7টা অংশের নাম তুমি কীভাবে মনে রাখবে সেটার জন্য আমি একটা নেমোনিক্স তৈরি করছি। নেমোনিক্সটা হচ্ছে নারী, ভিতমর, পাকস্থলী। এটার মধ্যে ডিম্বকের যে 7টা অংশ, সেই 7টা অংশ নেমোনিক্সটার মধ্যেই আছে। তো এখন আমরা 7টা অংশ বের করব। তো প্রথমত তোমার কাজ হচ্ছে যে নারী, ভিতমর, পাকস্থলী, এই লাইনটা তোমাদের একদম মুখস্থ করে নিতে হবে। এখন আমি দেখাবো যে নারী, ভিতমর, পাকস্থলী থেকে 7টি অংশ তুমি কীভাবে বের করবে। মূলত এটা কিসের অংশ? ডিম্বকের অংশ। তাহলে সবগুলো নামের প্রথমে ডিম্বক হবে। তো এখানে নারী আছে, নারী দিয়ে হচ্ছে এটা কি? ডিম্বক নারী। এই বি দিয়ে হচ্ছে ডিম্বক নাভি, তারপর ত দিয়ে হচ্ছে ডিম্বক ত্বক, ম দিয়ে হচ্ছে ডিম্বক মূল, র দিয়ে হচ্ছে ডিম্বক রন্ধ্র, পাক দিয়ে হচ্ছে নিউসেলাস বা ভ্রূণপোষক, স্থলী, এখান থেকে থলি বের করো। থলি অর্থাৎ এটা হচ্ছে ভ্রূণথলি। তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। ডিম্বকের গঠন 7টি, সেটা কীভাবে একটা নেমোনিক্সের সাহায্যে মনে রাখবো। নারী, ভিতমর, পাকস্থলী। তো এখান থেকে আমরা বের করে নিচ্ছি ডিম্বক নারী, ডিম্বক নাভি, ডিম্বক মূল, ডিম্বক ত্বক, ডিম্বক রন্ধ্র, নিউসেলাস বা ভ্রূণপোষক, তারপর হচ্ছে ভ্রূণথলি। যদি তাদের ইংলিশ নামগুলো দেওয়া থাকে তখন কীভাবে মনে রাখবো? ইংলিশ নামের জন্য একটা আলাদা একটা নেমোনিক্স তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। একটা নেমোনিক্স না, মূলত একটা টেকনিক্সের মতো, যেটা দেখো কীরকম হবে। এটা ফাহিম মিম। তো এই যে এইখান থেকে তুমি এই 7টা অংশের নামগুলো ইংলিশে পাচ্ছ কীভাবে? এই FU দিয়ে পাচ্ছ ফিউনিকুলাস। ফিউনিকুলাস কি? ডিম্বক নারী। তারপর পাচ্ছ HI দিয়ে, এটা হচ্ছে হাইলাম। হাইলাম অর্থ কি? ডিম্বক নাভি। HI দিয়ে কি? হাইলাম, ডিম্বক নাভি। ফিউনিকুলাস দিয়ে হচ্ছে ডিম্বক নারী। তারপরে যে এন দিয়ে হচ্ছে নিউসেলাস। এখন আবার তুমি পুরো পুরো যে IN আছে, এই ইন দিয়ে লিগামেন্ট, তারপর এই M দিয়ে হচ্ছে মাইক্রোপাইল, আর EM দিয়ে হচ্ছে এমব্রায়োসেন। তো এই যে 7টা ইংলিশ নাম কিন্তু আমরা পেয়ে গেছে। 7টা ইংলিশ নামও কিন্তু এখান থেকে ফাহিম মিম দিয়ে আমরা বুঝতে পারতেছি 7টা ইংলিশ নাম, যে ডিম্বকের যে 7টি অংশ, সেই 7টি অংশের ইংরেজি নামটা আমরা ফাহিম মিম দিয়ে পড়তে পারতেছি। কীভাবে? ফিউনিকুলাস, হাইলাম, তারপর হচ্ছে নিউসেলাস, আবার ইন দিয়ে হচ্ছে ইন্টিগুমেন্ট, তারপর হচ্ছে M দিয়ে হচ্ছে মাইক্রোপাইল এবং EM দিয়ে হচ্ছে এমব্রায়োসেন। আশা করি এইটুকুর মধ্যে আর কোনো সমস্যা হবে না। ডিম্বকের গঠন সেটা ইংলিশ হোক বা বাংলা হোক, আমরা সেটা ধরতে পারবো। নেক্সট স্লাইডে যাচ্ছে। এখানে দেখো চার্টটা কিন্তু অনেক বড় একটা চার্ট। এই চার্টটাকে আমি 2টি ভাগে ভাগ করছি। সেই 2টি ভাগের মধ্যে প্রথম যে ভাগটা, একটা ভাগে আমি সব থেকে যে গুরুত্বপূর্ণ যে 3টি অংশ, সেই 3টি অংশকে আমি আলাদা করছি, আর বাকিগুলোকে একটা চার্টে আরেকটা চার্টের আলাদাভাবে রেখে দিছি।
এর কারণটা কি? কারণটা হচ্ছে এখানে যে এত বড় চার্টটা আছে, তুমি যদি কোনো কোচিংয়ে যাও, কোনো প্রাইভেটে যাও বা কোনো প্রাইভেটের ক্লাস বা কোচিংয়ে ক্লাস করো না কেন, তোমাকে বলবে এই 3টা নাম মুখস্থ রাখার জন্য এটা হচ্ছে অনেক 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 ইম্পর্ট্যান্ট। বাকিগুলো মুখস্থ না রাখলেও চলবে, কিন্তু এই 3টা নাম মুখস্থ করার কথা বলে। কিন্তু আমি তোমাকে এই 3টা নামের মধ্যে থেকে 3টা নামগুলোকে এমনভাবে ভাঙিয়ে শেখাবো যাতে পুরো চার্টটা তুমি এই 3টা নাম দ্বারাই মুখস্থ করতে পারো। শুধুমাত্র এই একটা নাম যেটা নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু, এর যে নিষেকের পরে পরিণতিটা সেটা হচ্ছে পুরো চার্টের মধ্যে ভিন্ন, যেটা তুমি এই 3টা দ্বারা ভেদ করতে পারবে না। সেই জন্য এটাও এখানে রাখছি। এই 4টা অংশের পরিণতি যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে বাকিগুলো তুমি এমনিতেই পারবে, সেটার প্রমাণ আমি তোমাকে এখন দিচ্ছি। তুমি একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু পুরো চার্টটাই ফাঁকা রাখছি, কারণ এটা আমি টেকনিক্যালি শিখেছি। এখানে আমার সেটার অপশনের কোনো প্রয়োজন পড়ে না, কোনো চার্টের কোনো প্রয়োজন পড়ে না, যে এটা আমি এই নামগুলো থেকে বের করে নিতে পারি। তাহলে কীভাবে বের করে নিতে পারি সেটা আমি তোমাকে আজকে শিখিয়ে দিচ্ছি। যদি পরীক্ষায় আসে তোমার মুখস্থও করতে হবে না, তুমি জাস্ট নামটা দেখে তুমি বলে ফেলবা যে এটার আনসার কী হতে পারে। তাহলে আর কথা না বলে চলো আমরা টেকনিকটা দেখে। টেকনিক্যালি বোঝানোর আগে তুমি চার্টটাকে একটু মাথায় নিয়ে আসো, জাস্ট মাথায় নিয়ে আসো। তোমার ওখানে কী আছে সেটা মনে রাখতে হবে না, তুমি শুধু এই চার্টটাকে মাথায় রাখো তোমাকে বোঝানোর সময় যাতে তুমি বুঝতে পারো। এখানে ডিম্বাণুর ক্ষেত্রে এই যে এখানে কি আছে, মূর্ধান্য রসুকার আছে। পুরো চার্টের মধ্যে একটা নামে আছে যেটার মধ্যে মূর্ধান্য আছে, সেটা হচ্ছে কি ভ্রূণ। তারপর কি ডিম্বাণু যে নিষেকের আগে যে ডিম্বাণু ছিল তার পরিবর্তনটা নিষেকের পরে হবে ভ্রূণ, অর্থাৎ ভ্রূণে পরিণত হবে। এরপর আছে ডিম্বকটাকে আমি একটু ভাঙাবো, উচ্চারণটা কি হচ্ছে ডিম্বক। তাহলে এখানে কি এটা হচ্ছে কি বকের মতো উচ্চারণ হচ্ছে না, তো এই ব দিয়ে এটা হচ্ছে বীজে পরিণত হবে, অর্থাৎ ডিম্বক নিষেকের পরে কিসে পরিণত হবে, বীজে পরিণত হবে। এরপর হচ্ছে গর্ভাশয় মানুষের ক্ষেত্রে, মানুষের গর্ভে কি হয়, মানুষের ভালোবাসার ফল, গর্ভে কি হয় সন্তান। তাহলে এইখানে কি ভালোবাসার ফল, কিন্তু তো এইখানে গর্ভাশয়ের ক্ষেত্রে কি হবে, উদ্ভিদের ক্ষেত্রে গর্ভাশয়ের মধ্যে থাকবে কি ফল থাকবে। তাহলে গর্ভাশয়ের যে পরিণতিটা সেটা হচ্ছে ফল। তাহলে 3টা অংশের আমরা পরিণতি নিষেকের পরে পরিণতি দেখে ফেললাম। 3টা অংশের নামের মধ্যে কিন্তু তাদের পরিণতিটা নিষেকের পরে যে পরিণতিটা সেটা লুকিয়েছিল, যেটাকে আমি এখন প্রকাশ করে দিয়েছি। তো এখানে ডিম্বাণু থেকে মূর্ধান্য ছিল, এখন মূর্ধান্য থেকে ধরে আমি এটা কী করলাম, ভ্রূণে পরিণত করে ফেললাম, অর্থাৎ ডিম্বাণু নিষেকের পরে ভ্রূণে পরিণত হয়েছে। ডিম্বক থেকে বক, তারপর থেকে হচ্ছে বীজে পরিণত হয়েছে। এরপর গর্ভাশয়ের মধ্যে কী থাকে, মানুষের ক্ষেত্রে সন্তান, উদ্ভিদের ক্ষেত্রে ফল গেল। তো এখন এটা যেটা পরিবর্তন, যেটা ভিন্ন আর কি, সবার থেকে ভিন্ন, তো সেটা হচ্ছে নিউসেলাস বা ভ্রূণ পোষক, যেটা অধিকাংশ ক্ষেত্রেই নিঃশেষ হয়ে যায়। কিন্তু যদি কিঞ্চিত পরিমাণ থাকে তাহলে এটা পেরিস্পার্ম বা পরিভ্রূণে পরিণত হয়। নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু যেটা বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়। যদি থেকে যায়, কিঞ্চিত পরিমাণ থেকে যায়, তাহলে সেটা হচ্ছে পেরিস্পার্ম বা পরিভ্রূণে পরিণত হয়। তাহলে এই 4টা নাম আমি ক্লিয়ার করে দিলাম। এই 4 থেকে 2টা নাম তুমি ভালো করে মনে রাখবা, 2টা খেয়াল রাখবা। সেটা হচ্ছে ডিম্বক এই ব দিয়ে হচ্ছে বীজে পরিণত হয়েছিল নিষেকের পরে। তারপর গর্ভাশয় কিসে পরিণত হয়েছিল, ফলে। ওকে, এই 2টা জিনিস এখন মাথায় রাখো, বাকিটা আপাতত ভুলে যাও। তার পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই চার্টটা আমি পুরো খালি রাখছি, কারণ আমি যে তোমাকে আগের স্লাইডে পড়ালাম সেই পড়ানোটা যদি তোমার মাথার মধ্যে ঢুকে থাকে, তুমি যদি বুঝে থাকো, তাহলে এই চার্টটা তুমি তোমার মাধ্যমে ফিল আপ করে নিতে পারবে, কোনো রকম ভুল হবে না। আমি যে প্রথমে বললাম শুধুমাত্র সেই 3টি নামের মাধ্যমে তুমি পুরো চার্টটা কভার করতে পারবে, সেটার প্রমাণ আমি তোমাকে এখন দিচ্ছি। দেখো, গর্ভাশয় কি বলেছিলাম, গর্ভাশয় কিসে পরিণত হয়, ফলে পরিণত হয়। তাহলে এখন কি আছে এখানে, গর্ভাশয় প্রাচীরটা মানে কি একটা ত্বক। তাহলে এরপর গর্ভাশয় প্রাচীর কিসে পরিণত হবে, ফল ত্বকে পরিণত হবে। এরপর দেখো ডিম্বক মানে কি বীজ, তো প্রথমে বীজটা লিখে নিলাম। এরপর হচ্ছে বহিতক, তার মানে ডিম্বক বহিতক কিসে, ডিম্বক বহিতক বা এক্সাইন, সেটা বীজ বহিতকে পরিণত হবে। তারপর হচ্ছে ডিম্বক অন্ততক, এটাও তো ডিম্বক, তার মানে ডিম্বক মানে হচ্ছে কি বীজে পরিণত হবে। অন্ততক, ডিম্বক অন্ততক হচ্ছে বীজ অন্ততক বা এন্টাইম। এরপর আছে সেকেন্ডারি নিউক্লিয়াসকে স দিয়ে মনে রাখবে, দন্ত স দিয়ে। সেকেন্ডারি নিউক্লিয়াস সেটা কিসে পরিণত হয়, শস্যে পরিণত হয়। এই ডিম্বক বহিতক, এক্সাইন আর ইন্টার্নের মধ্যে আরও 2টা নাম আছে, যে নামগুলো অনেক গুরুত্বপূর্ণ, সেটাকে তুমি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, সেটারও একটা টেকনিক আছে। সেটা হচ্ছে এখানে ইনটা আছে, তো যেটাতে ইনটা আছে সেটাতে কিন্তু টেস্টটা হবে না, সেটা হবে কি টেগম্যান। আর এখানে ইনটা নেই, তাহলে এটা হচ্ছে কি টেস্টটা। অর্থাৎ মনে রাখবে যে বহিতক বা অন্ততক,
অন্ততক মানে কি এন্টার মানে কি ভিতরে যাওয়া, তো অন্ততকটা মানে কি ভেতরের অংশ, তাহলে এটা হচ্ছে ইনটাইন। তো ইনটাইনে ইনটা আছে, তো সেহেতু সেখানে টেস্টটা হবে না, সেটা হবে কি টেগমেন্ট। তারপর হচ্ছে সহকারী কোষ, এখানে পুরো 4টার মধ্যে 3টা কোষ পুরোপুরি নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে সহকারী কোষ বা সিনার্জিড। এরপর হচ্ছে অ্যান্টিপোডাল বা প্রতিপাদ কোষ, এটাও নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে ক্যালাজাপার ডিম্বকমূল, এটাও নষ্ট হয়ে যায়। এখন বাকি হলো মাইক্রোপাইল, হাইলাম, ফিউনিকুলাস। এগুলো তো আমি প্রথমেই বলে দিলাম ডিম্বকের গঠনগুলো ইংলিশ কীভাবে মনে রাখবে, ইংলিশ নামগুলো। তো এখন এখানে মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র বলছে, তো এই যে এখানে ব আছে, তো ডিম্বকরন্ধ্র, তো এটা হবে কি বীজরন্ধ্র, বীজরন্ধ্র বা বীজের মাইক্রোপাইল। ওকে, তো হাইলাম ডিম্বক নাভি, ডিম্বক নাভিটা পরিণত হবে কিসে, বীজ নাভিতে, বীজ নাভি বা হাইলামই থাকবে, অর্থাৎ বীজ নাভি যেটা, হাইলামও সেটা। এখানে হাইলাম মানে ডিম্বক নাভি, নিষেকের পরেও সেটা হাইলামই থাকে, কিন্তু সেটার নাম হয়ে যায় কি বীজ নাভি। এখন হচ্ছে ফিউনিকুলাস বা ডিম্বক নাড়ি, ফিউনিকুলাস বা ডিম্বক নাড়ি যেটা পরিণত হবে, এটাও কি ডিম্বকের অংশ। তো ডিম্বকের অংশ, তো এটা হবে কি বীজ, বীজের কি হবে ফিউনিকুলাস বা ডিম্বক নাড়ি, সেটা বীজের বৃন্ত হবে বা বোটা, বীজের বৃন্ত বা বোটাতে পরিণত হবে। এই ছিল পুরো 4টা মুখস্থ করার টেকনিক। এখন তুমি কতটা ক্যাপচার করতে পারছো, আমি যে বুঝালাম তুমি কতটা বুঝেছো, সেটা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখব। তুমি ভিডিওটা পজ করে প্রশ্নগুলোর আনসার কমেন্ট বক্সে করবা। তারপর কতটা তুমি আমার কথাগুলো ধরতে পারছো, কতটা তুমি আমার কথাগুলো বুঝতে পারছো, টেকনিকগুলো বুঝতে পারছো, মাথায় নিতে পারছো, সেটা তুমি যাচাই করে নেবা ভিডিওটা অন করে। এখানে এক্সারসাইজগুলো আছে, তুমি ভিডিওটা পজ করে প্রশ্নগুলো উত্তর করো, তারপর ভিডিওটা অন করে দেখো তোমার উত্তরগুলো সঠিক হয়েছে কিনা, তুমি কতটা বুঝতে পারছো সেটা তুমি যাচাই করতে পারবে। ওকে, তো আমি এখন প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। দেখে নিষেকের পর ডিম্বাণু বলছে, ডিম্বাণুর পরিণতি, তো এই ডিম্বাণু এখানে মূর্ধন্য রুশুকার আছে, তাহলে এটা কিসে পরিণত হবে, অবশ্যই ভ্রূণে পরিণত হবে। দেখো কোন অপশনে ভ্রূণ আছে, এখানে প্রথম অপশনে ফুল, তারপর ফল, তারপর বীজ, তারপর জবা, তাহলে এখানে কি ভ্রূণ নেই, তাহলে এটার আনসারটা হচ্ছে কি ব্ল্যাঙ্ক। কারণ কি নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয়, ভ্রূণে পরিণত হয়। এরপর আবারও একটা প্রশ্ন আছে, নিষেকের পর উদ্ভিদের ডিম্বাণু কিসে পরিণত হয়, তো ডিম্বাণু এখানে মূর্ধন্য রুশুকার আছে, তাহলে এটা কি ভ্রূণে পরিণত হবে। তো ভ্রূণ কোথায় আছে, এখানে বীজ আছে, ফল আছে, কাণ্ড আছে, ভ্রূণ আছে প্রথমে, তাহলে উত্তরটা হচ্ছে কি ভ্রূণ। পরের স্লাইডে যাই। এখানে নিষেকের পর বীজত্বক বলছে, তো বীজ কিসের অংশ, বীজ কিসে কোনটার নিষেকের পর বীজে পরিণত হয়, ডিম্বক নিষেকের পর বীজে পরিণত হয়। তো এখানে বীজ ত্বক বলছে, তাহলে এটা কী হবে ডিম্বক ত্বক হবে আনসার। নিউক্লিয়াস কিসের অংশ, এটা রাজশাহীতে 2বার আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো এই প্রশ্নটা কীভাবে ডিম্বকের গঠন থেকে আমরা জেনে নিয়েছিলাম। নিউক্লিয়াস কিসের অংশ, তো এটার আনসার হচ্ছে কি ডিম্বকের। এখন একটা বোনাস পড়ো, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিম্বক মধ্যে এখানে ঊর্ধ্বমুখী, অধোমুখী, পার্শ্বমুখী, বক্রমুখী, এই নামগুলোর পরিবর্তে তোমার পরীক্ষার মধ্যে ইংলিশ নামও দিয়ে দিতে পারে। এই ধরনের ডিম্বক কোন উদ্ভিদে দেখা যায়, সেখানে ঊর্ধ্বমুখী না বলে ঊর্ধ্বমুখীর যে ইংরেজি নামটা আছে সেই নামটা বলে দিল। তো এদের ইংরেজি নামটা তুমি কীভাবে মুখস্থ করবা, সেটারও একটা টেকনিক আছে, সেই টেকনিকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তুমি যখন রাস্তা পারো, রাস্তার উপরে কী দেখো, ওভারব্রিজ দেখো না, তো সেটা কি বানানটা কী দিয়ে আসছে, ও দিয়ে আসছে। এই যে 4টা নাম আছে, এখানে একটা কাঠেলের বিষয় হচ্ছে যে 4টা নামের মধ্যে একটারও কিন্তু ও দিয়ে নাম নেই, শুধুমাত্র ঊর্ধ্বমুখীটা ছাড়া। তার মানে কি ঊর্ধ্বমুখী মানে কি উপরের দিকে, তো ওভার, তো এটার নামটা হচ্ছে এটা ও দিয়ে শুরু হবে, সেটা হচ্ছে অর্থোট্রোপাস বা অ্যাট্রোপাস। ওকে, অধোমুখী বা নিম্নমুখী, অধোমুখীর আরেকটা নাম কী আছে নিম্নমুখী। তো নিম্নমুখীর মধ্যে এই যে বাকি যে 3টা নাম আছে, 3টা নামের মধ্যে এর একটা নামের মধ্যেই, এই অধোমুখী নামটার ইংরেজি বানানের মধ্যেই একটা এন আছে, তাহলে এইটার যে বানানটা সেটা হচ্ছে অ্যানাট্রোপাস। ইন্টারেস্টিং না। এরপর আছে পার্শ্বমুখীতে আছে পর উচ্চারণটা ইংরেজিতে কিসের সাথে যায়, পি এর সাথে যায় না। এই পার্শ্বমুখীর যে ইংরেজি বানানটা সেটার মধ্যেই পি আছে, সেটা হচ্ছে কি অ্যাম্ফিট্রোপাস। এখানে পি আছে, কিন্তু বাকি 3টা নামের মধ্যে কিন্তু পি নেই। এরপর আছে বক্রমুখী, তো বক্র মানে কি বাঁকা, তো আমাদের 4টা কি বাঁকা না, কীরকম এরকম বাঁকা, তাহলে এটাকে সি। তাই এই যে বক্রমুখী, এই বক্রমুখীর নামটা হচ্ছে ক্যাম্পাইলোটোপাস। সহজ না। এভাবে কিন্তু এই যে বিভিন্ন ধরনের ডিম্বক আছে, ডিম্বকের ইংরেজি নামগুলো যদি বলে দেয় যে অর্থোট্রোপাস ধরনের ডিম্বক কোন উদ্ভিদে দেখা যায় বা অ্যানাট্রোপাস ধরনের ডিম্বক কোন উদ্ভিদে দেখা যায়, তাহলে আমরা কি সেটা আনসার করতে পারবো না, অবশ্যই করতে পারবো। এদের উদাহরণগুলো কীভাবে মুখস্থ রাখবো, প্রথমটা হচ্ছে ঊর্ধ্বমুখী যেটা, সেটা হচ্ছে সব ধরনের মরিচ, অর্থাৎ 2টা মরিচ আছে, সেটা হচ্ছে পানি মরিচ, গোল মরিচ আর পান।
এই উদাহরণগুলো বই থেকে দেখে নিও। তারপর অধোমুখী বা নিম্নমুখী সেটা হচ্ছে শিম, রেড়ি, ছোলা। তারপর পার্শ্বমুখী পার্শ্বমুখী এটা হচ্ছে খুদি পানা বা পপি বা আফিম, যেটাই বলো পার্শ্বমুখীর ক্ষেত্রে। আর বক্রমুখী হচ্ছে সরিষা এবং কালকাসন্দা। তো এই উদাহরণগুলো বই থেকে দেখে নিও। আশা করি এই ভিডিওটা দেখার পর এই টপিকে তোমাদের আর কোনো সমস্যা নেই, সমস্যা থাকার কথাও না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করে দেবে, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি চলে যায়। এর পরবর্তীতে কোন টপিকটা নিয়ে আলোচনা করলে তোমাদের জন্য ভালো হবে অবশ্যই কমেন্টে জানাবা। যেরকম পিএস নির্ণয়, তারপর আরও অনেক টপিক আছে যে পরীক্ষার মধ্যে ভুল হয়ে যায়, মানে কম সময়ের মধ্যে সলভ না করতে পারলে। এরকম যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আসার জন্য। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।